হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন আরেকটা মাস্টার ক্লাসে। আমাদের এই লেকচারটা থার্মোডাইনামিক্স অর্থাৎ সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। এই লেকচারে আমরা অসাধারণ কিছু কনসেপ্টস এবং সেই রিলেটেড যে ম্যাথস হয় সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আমাদের এই লেকচারের দুইটা টাইপ কভার করতেছি আমরা। প্রথম টাইপটা ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ লিখছি। সো আলটিমেটলি এটা আসলে মিন করতেছি কি তোমরাও জানো আমিও জানি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবং সেকেন্ড যেটা আছে সেটাকে বলতেছি যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর। অর্থাৎ আমাদের অনেক ক্ষেত্রে কিছু অঙ্ক আসছে, দেখবা যে বরফ পাহাড় থেকে পড়ে যাচ্ছে, গলতেছে। সো এই ব্যাপারগুলো যে বিভব শক্তি থেকে হিট প্রডিউস হচ্ছে, গতি শক্তি থেকে হিট প্রডিউস হচ্ছে, অর্থাৎ সোজা বাংলায় শক্তির সংরক্ষণশীলতা নীতি অথবা কনজারভেশন অফ এনার্জি যেটাকে বলতেছি, এটারই কিছু না কিছু আর কি বাস্তবিক প্রয়োগ নিয়ে আমরা একটু একটু কথাবার্তা বলবো। সো শুরু করতেছি অবশ্যই হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। খুব বেশি সংখ্যক প্রশ্ন আসলে আসে নাই। বুয়েটে 12-13 সালে 10-11তে আসছিল মোটামুটি দুইটা এমসিকিউ। রুয়েট আর আইইউটি তে কিছু কোশ্চেন আসছে। তো সো ওই দিক দিয়ে চিন্তা করলে আসলে মনে হইতে পারে খুব ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এই যে টপিকটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা না বুঝলে এই চ্যাপ্টারের অনেক অনেক টপিক আছে যেগুলা কিন্তু না বুঝাই থেকে যাবে। সো এই জন্য এটাকে বেস ধরে নিয়ে এবং থার্মোডাইনামিক্স এর অন্যতম একটা ভিত্তি ধরে নিয়ে আমরা সামনের দিকে আগাবো এবং এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব ইন ডেপথ। সো প্রথমেই চলে আসতেছে তোমার যে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর শুরুর আগে একটু জানতে চাই আর কি, যে এই দুইটা জিনিস সম্পর্কে, হোয়াট ইজ থার্মোডাইনামিক সিস্টেম এন্ড হোয়াট ইজ সারাউন্ডিংস। ঠিক আছে, সো এই দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া রাখা জরুরি। আমরা যখনই আসলে কোনো একটা থার্মোডাইনামিক্স রিলেটেড প্রবলেম সলভ করতে যাব, আমাদের শুরুতেই কিন্তু লাগবে হইলো গিয়ে যে আসলে কতটুকু জায়গা নিয়ে আমি কনসিডার করতেছি ঘটনাপত্র। সো এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি হলো একটা সিস্টেম। সো সিস্টেম হলো, সহজে যদি তোমাদেরকে বলি তাইলে পুরা মহাবিশ্বের মধ্যে থেকে আলাদা করে নেওয়া একটা পার্ট, যেটা নিয়ে তুমি এখন কথাবার্তা বলবা। ওইটার ভিতরে কিছু এলিমেন্ট থাকবে, বাইরে কিছু এলিমেন্ট থাকবে। সো সিস্টেমের মধ্যে মেইনলি আসতেছে হলো গিয়ে সিস্টেমের এলিমেন্ট গুলা, এবং আরো একটা জিনিস আসতেছে, সেটাকে আমরা বলতেছি হলো সিস্টেমের বাউন্ডারি। অর্থাৎ কতটুকু পর্যন্ত সিস্টেমটা আমরা কনসিডার করতেছি, চারপাশে ব্লক করে দিব একটা রিজিয়নকে। সো ওই বাউন্ডারিটা অনেক ক্ষেত্রে মুভেবল হইতে পারে, অর্থাৎ বাউন্ডারি বড় হইতে পারে, বাউন্ডারি ছোট হইতে পারে। আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় যে বাউন্ডারি একেবারে ফিক্সড আছে। সো এই সবের উপর ডিপেন্ড করে। তারপর আরো বেশ কিছু ভাগে ভাগ করা যায় বাউন্ডারিকে, যে তোমার বাউন্ডারির মধ্যে দিয়ে কি কি জিনিসপত্র পাস করতে পারতেছে নাকি পারতেছে না। যদি পারে তাহলে কি ধরনের জিনিসপত্র পাস করতে পারতেছে, যদি না পারে তাহলে সেক্ষেত্রে কিভাবে আচরণ করতেছে। এই সবের উপর ডিপেন্ড করে আমরা বাউন্ডারিকে, মানে বাউন্ডারি দিয়ে সিস্টেমকে বেশ কয়েকভাবে ভাগ করতে পারি। সো ওইদিকে যাচ্ছি না আপাতত। প্রথমে তাহলে একটু ডেফিনিশনে চলে যাই, যে পদার্থের বা জড়জগতের একটি অংশ যা পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়, সেই নির্দিষ্ট অংশকে সিস্টেম বলে। সো সহজ কথা বুঝিয়ে গেছো। লেটস সে আমি যদি সহজে বলি তোমাকে, ধরো তুমি এক হাঁড়ি পানি গরম করতে দিছো, চুলার মধ্যে বসায় দিলা। পানি সহ এই যে হাঁড়িটা, এটাই তখন তোমার সিস্টেম হিসাবে তুমি কনসিডার করতে পারো। তাহলে চুলা থেকে যে আগুনটাকে হিট দিচ্ছে, সেই বাইরের যা কিছু চুলাটা, এটাকে কিন্তু তখন আমরা বলবো তার পরিবেশ। এবং পরিবেশ থেকে তখন আমরা বলতে পারবো কি সিস্টেমের মধ্যে তাপ ঢুকতেছে। আবার অনেক ক্ষেত্রে কি হবে চিন্তা করো তো, হাঁড়ি ভর্তি পানি আছে, তুমি চুলার মধ্যে দিলে অনেকক্ষণ গরম হওয়ার পরে বাষ্প হইতে থাকবে না, বাষ্প হয়ে পানি উড়ে যেতে থাকে, রাইট? তো তখন কিন্তু আবার বলবো কি, যে সিস্টেমের ভেতর থেকে পানি বা ভর বাইরে চলে গেল। সো এটা মাথায় রেখো যে সিস্টেমের সাথে কিন্তু এনার্জি এবং ম্যাস এই দুইটার এক্সচেঞ্জ হইতে পারে সারাউন্ডিংস এর। ক্লিয়ার? সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো। এবং এর সাথে সাথে আরো একটা ডেফিনেশনে চলে যাচ্ছি আমরা, যে সিস্টেমের বাইরে সবকিছুকে এর পরিপার্শ্ব বা পরিবেশ বলে। অন্যভাবে বলা যায়, সিস্টেম যে ব্যবস্থার সাথে শক্তি বিনিময়ে সক্ষম। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বলতেছি কি, সিস্টেম যে ব্যবস্থার সাথে শক্তি বিনিময়ে সক্ষম, তাকেই আমরা বলতেছি হইলো গিয়ে সারাউন্ডিংস বা ওই সিস্টেমের পরিপার্শ্ব। লাইক এখানে একটা ছোটখাটো আমরা সিস্টেম এমনিতে জাস্ট রাফ একটা ছবি এঁকে দেখাইতেছি, যে এই যে বাউন্ডারিটা আমরা দিয়ে রাখলাম, এই বাউন্ডারির ভিতরে যা কিছু আছে সেটাই হলো আমার সিস্টেম, তার বাইরে যা কিছু আছে সবকিছু হলো আমার সারাউন্ডিংস। আই গেস তাইলে এখান থেকে মোটামুটি আইডিয়া পাওয়া গেছে একটা। এটা যদি হয়ে যায়, এরপরে আমরা আরো কিছু ডেফিনেশনে যাইতে চাই। তার আগে তিনটা চলক সম্পর্কে কথাবার্তা বলা দরকার। সো চলক কি জিনিস? চলক তো তোমরা জানো ভ্যারিয়েবল, যে তার নিজের মান পরিবর্তন করতে সক্ষম।
সো যখন তুমি একটা সিস্টেম ডিফাইন করতেছো, থার্মোডাইনামিক সিস্টেম বা তাপগতীয় সিস্টেম, সেখানে কয়েকটা রাশি নিয়ে আমরা খুব কনসার্ন থাকি। তার মধ্যে তিনটা খুব পপুলার রাশি আছে। কি কি? একটা হলো চাপ, একটা হলো আয়তন, আর একটা হলো তাপমাত্রা। সো এই যে চাপ, আয়তন, তাপমাত্রা, তিনটাই হইলো ওই যে তাপগতীয় সিস্টেমটা আমরা কনসিডার করছিলাম না একটু আগে, যে কোনো একটা সিস্টেম কনসিডার করি, সেই কনসিডার করা তাপগতীয় সিস্টেমের সাথে রিলেটেড তিনটা কোয়ান্টিটি, যেগুলা ওই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক কোয়ান্টিটি আমরা বলতে পারি। মানে ওই সিস্টেমটাকে প্রকাশ করতেছে সোজা হিসাবে, যে ওই সিস্টেমটা এখন কি অবস্থায় আছে, তার চাপ কত, তার আয়তন কত, তার তাপমাত্রা কত। তোমাকে যদি আমি জাস্ট বলি যে পানিটা ফুটতেছে কিনা, যে পানিটা হাঁড়িতে বসাইছিলাম, তুমি কি দেখবা বলো তো? যে ওইটার টেম্পারেচারটা কত আছে। সিমিলারলি যদি আমি কিছু গ্যাস নিয়ে কথাবার্তা বলি, তখন দেখবা ক্ষেত্র বিশেষে আমরা আলোচনা করি যে ওই গ্যাসের প্রেসার কত, গ্যাসের ভলিউম কত, কিংবা গ্যাসের টেম্পারেচার কত। এই জিনিসপত্রগুলো জানলে আমরা কিন্তু গ্যাস সংক্রান্ত মোটামুটি যা যা লাগে সবকিছু বাইর করে ফেলতে পারি। সো এই জন্যই বলতেছি যে এই তিনটা কোয়ান্টিটি, এদের মান পরিবর্তন করতে সক্ষম, এবং এরা সিস্টেম সম্পর্কে মোটামুটি তোমাকে একটা সম্যক ধারণা দিতে পারে। তাই জন্য এদেরকে আমরা বলতেছি তাপগতীয় চলক। এরা এদের মান পরিবর্তন করে এবং সিস্টেম সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিচ্ছে। এবার এরপরে চলে আসে তাইলে হলো তাপগতীয় প্রক্রিয়ার ডেফিনিশন। এখানে কি বলতেছি? কোন সিস্টেমে যে পরিবর্তনের কারণে, অর্থাৎ সিস্টেমে পরিবর্তন হওয়া সম্ভব, যে পরিবর্তনের কারণে সিস্টেমের এই যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল গুলো আছে, আমরা বলছি প্রেসার, ভলিউম আর টেম্পারেচার, এই তিনটে জিনিসের মান চেঞ্জ হয়, তাকেই আমরা বলতেছি হলো তাপগতীয় প্রক্রিয়া। এবার দেখো, ডেফিনেশনে কিন্তু আমরা এই কথা বলিনি। আমরা বলছি কি, কোন সিস্টেমে যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে। একটা কোশ্চেন চলে আসে, তাইলে এখানে কেন স্থানাঙ্ক কথাটা ইউজ করতেছি? তোমরা যখন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বা যখন আদর্শ গ্যাসের জিনিসপত্র পড়ে আসছো ফার্স্ট পেপারে, তখন দেখছো না আমরা কিছু গ্রাফস প্লট করি, পি ভার্সেস ভি গ্রাফ, পি ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ, টি ভার্সেস পি গ্রাফ, হোয়াট এভার, পিভি ভার্সেস ভি গ্রাফ, অনেক কিছু প্লট করি। সো এই যে গ্রাফস গুলা প্লট করতেছি, তার মানে তুমি একটু চিন্তা করে দেখো, আমি যদি নর্মালি এরকম এখানে বলি যে আমি একটা পি ভার্সেস ভি গ্রাফ প্লট করলাম, লেটস সে এদিকে ভলিউম দিলাম আর এদিকে প্রেসার দিলাম, তাইলে এই গ্রাফে যদি যে কোনো একটা পয়েন্ট থাকে, লেটস সে এটা একটা পয়েন্ট, এই পয়েন্টকে আমরা কি দিয়ে দেখাইতে পারবো? পি1, ভি1 দিয়ে। তাহলে এটা কি একটা স্থানাঙ্ক হইলো না? এটা কিন্তু একটা স্থানাঙ্ক হলো। এরকম একটা 3D স্ট্রাকচার চিন্তা করো, একটা অ্যাক্সিসে আছে প্রেসার, একটাতে আছে ভলিউম, আর একটা অ্যাক্সিসে আছে কি টেম্পারেচার। এবার তাইলে যে কোনো একটা সার্টেন সিস্টেম কোনো একটা অবস্থানে যখন থাকবে, তখন তার একটা স্থানাঙ্ক থাকবে। সেখান থেকে ধরো কোনো প্রক্রিয়া ঘটলো, তাইলে অবশ্যই তার চাপ, আয়তন, তাপমাত্রা এর যে কোনো একটা অথবা দুইটা অথবা তিনটাই চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? চেঞ্জ হয়ে গেলে তখন তুমি চিন্তা করো, গ্রাফে কি সে আর সেম পয়েন্টে থাকবে? লেটস সে পি1 ভি1 টি1 এ ছিল, কিছু একটা প্রক্রিয়া যদি ঘটে, সে হয়তো পি2 ভি2 টি2 তে চলে যাবে। হতে পারে এখানের মধ্যে একটা চেঞ্জ হয়েছে অথবা দুইটা চেঞ্জ হয়েছে, লিস্ট একটা চেঞ্জ হবে। সো এই যে ব্যাপারটা, দেখো তার স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এই ভ্যারিয়েবল গুলা চেঞ্জ হচ্ছে। সো ভ্যারিয়েবল চেঞ্জ হলে স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমরা ডেফিনেশনটা এভাবে দিচ্ছি, কোন সিস্টেমে যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা বলতেছি হলো তাপগতীয় প্রক্রিয়া। তাহলে অবশ্যই তাপগতীয় প্রক্রিয়াগুলো এই ভ্যারিয়েবলের চেঞ্জের উপর ডিপেন্ডেন্ট, এবং এর উপর ডিপেন্ড করেই আমরা ভাগ করছি বেশ কয়েকটা ভাগে। এই তাপগতীয় প্রক্রিয়াগুলোকে বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড ভাগ বলতে পারি। মানে এমনিতে তো র্যান্ডম যা ইচ্ছা তাই হইতেই পারে প্রক্রিয়া, একটু এমনি গেল একটু অমনে গেল, যা ইচ্ছা একটা প্রসেস ঘটাইতে পারো তুমি। বাট আমরা ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড কয়েকটা প্রসেস নিয়ে কথাবার্তা বলতে চাই। ও বাই দ্য ওয়ে, তাপগতীয় প্রক্রিয়া, এটার ইংলিশ হলো থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেস। সো এটা থার্মোডাইনামিক প্রসেস, এবং এই থার্মোডাইনামিক প্রসেস তাইলে ওই যে বললাম ওয়েল ডিফাইন্ড কয়েকটা ইয়ে দিয়ে। এই যে চাপ, যদি কোনো একটা প্রসেস এমন হয় যেখানে প্রেসার কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, কোনো একটা প্রসেস যদি এমন হয় যে প্রেসারটা কনস্ট্যান্ট আছে সিস্টেমের, তাহলে সেটাকে বলবো আমরা সমচাপ প্রক্রিয়া, যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। প্রেসার কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে, ডেল্টা পি জিরো বলতে পারি। আচ্ছা, দেন চলে যাচ্ছি আয়তনে। যদি এমন একটা প্রক্রিয়া ঘটাইতে পারি যেখানে সিস্টেমের আয়তন চেঞ্জ হয় না, তাহলে সেটাকে আমরা বলতে পারি হলো গিয়ে সম আয়তন প্রক্রিয়া। তাহলে এখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে,
ভলিউম কনস্ট্যান্ট, দেন ফাইনালি আসলো তাপমাত্রা। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে কোনো একটা প্রসেসে, তাহলে সেটাকে আমরা বলি হইলো গিয়ে এই যে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাপমাত্রা ধ্রুব আছে, তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তাইলে সেটাকে বলতেছি সমউষ্ণ প্রক্রিয়া। একটু দেখো, সমউষ্ণ কেন বলতেছি? সমউষ্ণ, উষ্ণতা চেঞ্জ হচ্ছে না। তো ইংলিশে এগুলাকে কি কি বলে একটু নামগুলো জেনে রাখলে ভালো। তোমার সমচাপ প্রক্রিয়াকে বলে হইলো আইসোব্যারিক প্রসেস, সম আয়তনকে বলে আইসোকোরিক প্রসেস, আর আরেকটা হইলো গিয়ে সমউষ্ণ, এটাকে বলি আমরা আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, এগুলার বাইরেও কিন্তু আরো একটা জিনিস আছে, এগুলা তো সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি বা কিছু ভ্যারিয়েবল যাদের ভ্যালু ই করছি। যখন আমরা থার্মোডাইনামিক্সে কোনো একটা সিস্টেম এবং সারাউন্ডিংস এর ইন্টারঅ্যাকশন নিয়ে কথা বলতেছি, এনার্জি ট্রান্সফার হয়, রাইট? সিস্টেম থেকে এনার্জি বাইরে যেতে পারে, বাইরে থেকে এনার্জি সিস্টেমে ঢুকতে পারে। এই যে থার্মোডাইনামিক একটা সিস্টেমে যে কাইন্ড অফ এনার্জি বাইরে থেকে ঢুকতেছে অথবা ভেতর থেকে বাইরে যাচ্ছে, তার একটাই ফর্ম আছে, কি বলতো? সেটা হইলো গিয়ে তোমার হিট এনার্জি, রাইট? সো এটা হইতে পারে হিট এনার্জি। এবং এই হিট এনার্জি যদি আমরা এভাবে ডিফাইন করি যে তোমার সিস্টেম থেকে পরিবেশে কোনো হিট যায় নাই, কিংবা পরিবেশ থেকেও সিস্টেমে কোনো হিট আসে নাই, অর্থাৎ যদি কোনো ধরনের হিট ট্রান্সফার নাই হয়, কিন্তু স্টিল দেখা গেল প্রেসার, ভলিউম, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? প্রেসারও চেঞ্জ হয়েছে, ভলিউমও চেঞ্জ হয়েছে, টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো হিট ট্রান্সফার হয় নাই। সো এটাও কিন্তু একটা প্রসেস। এইগুলা যে কয়টা দেখলাম সব কয়টাতেই কিন্তু হিট ট্রান্সফার হয়, ঠিক আছে? এই যে সমচাপ প্রক্রিয়া, সমচাপ, চাপ স্থির রেখে হিট ট্রান্সফার করতেছি, বাইরে থেকে ঢুকতেছে, নাইলে ভেতর থেকে বাইরে যাচ্ছে। ভলিউম কনস্ট্যান্ট রেখে সেম কথা হতে পারে। সিমিলারলি আমরা বলতেছি যে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেও সিস্টেম থেকে বাইরে যেতে পারে, আবার বাইরে থেকে সিস্টেমে ঢুকতে পারে। বাট আমরা ফোর্থ আরেকটার কথা বলতেছি, যেখানে কোনো ধরনের হিট ট্রান্সফার হবে না, নো হিট ট্রান্সফার। নো হিট ট্রান্সফার যদি এরকম একটা প্রসেস আমরা ডিফাইন করি, তাইলে এই প্রসেসটাকে আমরা বলতেছি হইলো গিয়ে তোমার রুদ্ধ তাপ প্রক্রিয়া, অর্থাৎ তাপ রুদ্ধ করে রাখা। ঠিক আছে, তাপ আসা যাওয়া করতে পারতেছে না সিস্টেমে। আমরা যদি সহজে বলি, যে অ্যামাউন্ট অফ হিটকে আমরা দেখবা কিউ দিয়ে দেখাই, 9 10 হয়তো অনেকে পড়ছি, হিটকে কিউ দিয়ে দেখাই, আমরা বলতেছি হিটের যে ট্রান্সফার, ডেল্টা দিছি কেন একটু দেখো, আদান প্রদান হইতেছে, ডেল্টা মানে চেঞ্জ, ঠিক আছে? ডেল্টা মানে চেঞ্জ, সো আদান প্রদান হইতেছে, আমরা বলতেছি ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0। এবং এই যে রুদ্ধতাপ প্রক্রিয়া, এটাকে আমরা ইংলিশে বলি হলো অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক প্রসেস। ওকে, সো এই মোটামুটি একেবারে প্রিলিমিনারি কিছু আলোচনা যেগুলো আমাদের লাগবে। আমরা চলে যাব তাইলে এরপরে সূত্রের বিবৃতিতে। সো ফার্স্ট ল কি বলে, যে কোন সিস্টেম বা ব্যবস্থায় তাপ শক্তি প্রদান করা হলে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে আর কিছু অংশ কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। সো এই যে ব্যাপারটা, আমি যদি ইন আদার সেন্স তোমাকে বোঝাই, এটা অ্যাকচুয়ালি হইল গিয়ে কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে? কনজারভেশন অফ এনার্জি মানে তুমি টোটাল যে পরিমাণ এনার্জির ফ্লো ঘটাইলা সেটা কনস্ট্যান্ট থাকবে। এখন আমি আসলে এটাকে কিভাবে বলতে চাইতেছি, ব্যাপারটা দেখো, সিস্টেম থেকে তোমার সারাউন্ডিংস এর সাথে যে ইন্টারাকশন হইতে পারে, তার মধ্যে এক ধরনেরই এনার্জি ফ্লো করা পসিবল। এটা মাথায় রেখো। তাহলে তাপ শক্তি যেটাকে বলতেছি বা হিট এনার্জি যেটা বলতেছি, এটা কিন্তু কোথাও স্থির থাকে না বা জমা থাকে না, ফ্লো হয়, রাইট? সো হিট হলো এমন একটা ওয়ান কাইন্ড অফ এনার্জি যেটা ফ্লো হইতে পারে সিস্টেম থেকে সারাউন্ডিংসে অথবা সারাউন্ডিংস থেকে সিস্টেমে, মাঝখানে কোথাও জমা থাকে না, ঠিক আছে? সো আমরা যেটা বলতেছি, এই যে তাপ শক্তি প্রদান করা হয়েছে, আমরা এটুক ধরে নিছি, হইতেই পারে উল্টাটাও পসিবল, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে সিস্টেম বা ব্যবস্থায় তাপ শক্তি প্রদান করা হয়েছে, এটার বিপরীতটাও পসিবল, মানে সিস্টেম বাইরে ছেড়ে দিছে। সো এটাকে আমরা কনসিডার করব, বাট ইকুয়েশনটা লিখবো আর কি সিস্টেমে দেয়া হয়েছে ধরে। সো যেটা বলতেছি, বিপরীতটাও সম্ভব, তাপ শক্তি প্রদান করা হলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হইতেছে, এটা হ্রাসও হইতে পারে, আবার কিছু অংশ কাজ সম্পাদনে ব্যবহৃত হইতেছে। সো এই জায়গায় আমরা যেটা বলতেছি যে তাপ শক্তি যখন সিস্টেমে ঢুকতেছে,
দুইটা ঘটনা ঘটতে পারে। এক, সিস্টেম সেটা জমা করে রেখে দিবে, তাকে এনার্জি দেয়া হয়েছে, সিস্টেম বলছে ওকে আমার কাছে রেখে দিচ্ছি। দুই, আরেকটা ঘটনা হতে পারে যে না আমি জমা রাখতেছি না, তাহলে সিস্টেম আবার কি করবে, বের করে দিবে। এবার বের করে কিভাবে, সেটাকে আমরা বলতেছি হলো মেকানিক্যাল ওয়ার্ক। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হলো মেকানিক্যাল ওয়ার্ক। নরমালি যদি হিট হিসাবে বের করে দেয় তাহলে তো আর আমার নিট হিটের হিসাবই করলাম, মানে আমি কিন্তু এখানে ডেল্টা কিউ বলতেই বোঝাচ্ছি সিস্টেমে কতটুকু হিট ঢুকছে। সিস্টেমে 10 জুল ঢুকে যদি 2 জুল হিটই বের হয়ে যায়, তার মানে আমি কিন্তু বলতেছি সিস্টেমে 8 জুল হিট ঢুকছে। সো এই 8 জুল এবার কি কি হইতে পারে সেটার কথা বলতেছি। সো হিট ঢুকায় হিট বের করে দিছো, এর মধ্যে মাঝখানে কোনো কথা বলতেছি না। আমি তাহলে বলতেছি কি, কিছু পরিমাণ হিট নিল, তার মধ্যে থেকে একটা অংশ সে জমা করে রাখতেছে। যদি জমা করে রাখার পরেও আরো কিছুটা থাকে, তাহলে সেটা দিয়ে সে কি করতে পারে, কিছু পরিমাণ মেকানিক্যাল ওয়ার্ক করতে পারে। সো এই যে মেকানিক্যাল বা যান্ত্রিক কাজ করতেছে কিছুটা, এই যে কাজটা তুমি পাইতেছো, এটাও তো ওয়ান কাইন্ড অফ এনার্জি। সো কনজারভেশন অফ এনার্জি খাটতেছে। এবং আমরা বলতেছি তাইলে যে কোনো একটা সিস্টেমে যদি আমরা খুব স্মল ডিকিউ অ্যামাউন্ট অফ হিট দেই, খুবই স্মল ডিকিউ অ্যামাউন্ট অফ হিট দিলাম, ইন দ্যাট কেস আমরা বলবো সিস্টেমের সেটা অভ্যন্তরীণ শক্তি কিছুটা বাড়াবে। এই অভ্যন্তরীণ শক্তিটা কি, সিস্টেম যেটা জমা করে রাখতেছে, অভ্যন্তরীণ শক্তি কিছুটা বৃদ্ধি পাইতে পারে। সিস্টেম এটাই তার জমা করে রাখা হিটের রূপ। সো এটা মাথায় রেখো, হিট এনার্জি ফ্লো করতে পারে। যখন সিস্টেম সেটা জমা করে রাখতেছে, সেটা কিন্তু আর হিট হিসেবে থাকতেছে না, সেটা থাকতেছে কি ফর্মে, অভ্যন্তরীণ শক্তির ফর্মে। এবং বাকি যেটা থাকবে সেটা দিয়ে সে কাজ করতে পারে। এবার কাজ কি হইতেছে, মেকানিক্যাল ওয়ার্ক কি বলতেছি, এই যেমন ধরো এটা এখন যে কোনো ধরনের মেকানিক্যাল ওয়ার্ক হতে পারে। আমরা সব জায়গায় সবকিছুর এক্সাম্পলে সিলিন্ডার পিস্টন সিস্টেম চিন্তা করবো, একটা একটা সিলিন্ডার পিস্টন আইডিয়াল সিস্টেম চিন্তা করব, যে সিস্টেমে কোনো ফ্রিকশন টিকশন কিছু নাই। এরকম একটা সিলিন্ডার পিস্টন সিস্টেম চিন্তা করতেছি, একটা পিস্টন আছে, ভিতরে কিছু পরিমাণ গ্যাস রেখে দিছি। আর চিন্তা করো, যখনই তুমি হিট দিচ্ছ, এই যে এই হিট এনার্জিটা তার অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে এবং সাথে কিছু কাজ করতেছে। কাজটা আসলে কি হইতেছে, এই যে পিস্টনটাকে উপরের দিকে তুলতেছে। তাইলে উপরের দিকে যখন পিস্টন উঠবে, গ্র্যাভিটির এগেইনস্টে কাজ হচ্ছে না, দ্যাট ইজ দ্য মেকানিক্যাল ওয়ার্ক। সো আমরা কিন্তু বলতে পারবো এই ব্যাপারটা, এই কাজটা কে করতেছে, পরিবেশ করতেছে। কার উপরে করতেছে, সরি ভুল বলছি, এই কাজটা কে করতেছে, সিস্টেম করতেছে। কার উপরে করতেছে, পরিবেশের উপরে করতেছে। ঠিক আছে, সো এই ব্যাপারটা যদি আমরা বুঝে থাকি, যে এই যে সিস্টেমটা আস্তে আস্তে উপরের দিকে উঠলো, পিস্টনটা আস্তে আস্তে যখন উপরের দিকে উঠলো, তখন কিন্তু অ্যাকচুয়ালি গ্র্যাভিটির এগেইনস্টে কিছুটা কাজ হইলো। একটা ভরকে উপরের দিকে তুলতে হলে কাজ করতে হয় না, তার মানে সিস্টেম কিন্তু কাজ করতেছে, গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করতেছে, অর্থাৎ পরিবেশের উপরে কাজ করতেছে। সো এই কারণে এখানে খুব জরুরি হইলো এই ব্যাপারগুলা ভালো করে বুঝে রাখা, যে ডিকিউটা হইলো গিয়ে তোমার সিস্টেমে কতটুকু হিট ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, সো এইটাকে আমরা এভাবে বললাম, এটা হলো হিট ট্রান্সফার, কতটুকু হিট ট্রান্সফার হয়েছে। ডিইউ যেটা, এটাকে বলতেছি অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা মাথায় রেখো, এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তি না। আচ্ছা, দেন রইলো ডিডাব্লিউ। ডিডাব্লিউটা কি তাইলে, এটাকে আমরা বলতেছি হইলো গিয়ে সিস্টেম কর্তৃক কৃত কাজ, সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজ। উপর কৃত কাজ। তাহলে এই যে সিলিন্ডার পিস্টন সিস্টেমটা দেখতেছিলাম, এটা উপরের দিকে উঠে গেল। তো এটাই কিন্তু সিস্টেমের কৃত কাজ। এখান থেকে তাইলে একটা ব্যাপার একটু আরো ক্লিয়ারলি মনে রাখা জরুরি, যে তাইলে এইখানে দেখো একটু আগে যেরকম বলতেছিলাম আর কি তোমাদেরকে, যে দুইটা ঘটনাই ঘটতে পারে, যে সিস্টেম তাপশক্তি গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে, আবার অভ্যন্তরীণ শক্তি বাড়তেও পারে, কমতেও পারে। সিস্টেম পরিবেশের উপর কাজ করতে পারে, আবার পরিবেশ সিস্টেমের উপর কাজ করতে পারে, সব পসিবল। সো এই প্রত্যেকটারই দুই ধরনের ঘটনা যেহেতু সম্ভব, এখানে একটা সাইন কনভেনশন চলে আসে, যে একটাকে পজিটিভ ধরবো আর একটাকে নেগেটিভ ধরবো। সো মোদ্দা কথায় তোমাকে যদি বলি, এইখানে যা যা ব্যাপার হয়েছে এগুলা সব কয়টাকে আমরা পজিটিভ ধরতেছি, আর তার উল্টাগুলাকে নেগেটিভ। সো সহজ হিসাবে যদি হিটের ক্ষেত্রে বলি, যখন গ্রহণ করতেছে, সিস্টেম যখন গ্রহণ করতেছে,
তখন প্লাস, সিস্টেম যদি বর্জন করে তাইলে বলতেছি মাইনাস। অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে এটা তো আসলে এমনি বোঝা যায়, যেহেতু বৃদ্ধি ধরে বলতেছি, বৃদ্ধি হইলে প্লাস, হ্রাস পাইলে মাইনাস। তাহলে এটা একটু মাথায় রেখো, সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজ হইলে দিস ইজ পজিটিভ, আর একটা বলতেছি পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কাজ হইলে, কর্তৃক সিস্টেম এর কৃত কাজ হইলে, বা সোজা হিসাব পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে, সিস্টেমের উপর কাজ, ঠিক আছে, পরিবেশ কর্তৃক সিস্টেমের উপর কৃত কাজ, তার মানে প্লাস হইলে সিস্টেম কাজ করতেছে, মাইনাস হইলে সিস্টেমের উপরে কাজ করা হচ্ছে। এটা যদি বুঝো তাহলে এইখানে হবে মাইনাস। এই সাইন কনভেনশন গুলা একটু মনে রাখাটা কিন্তু জরুরি, নাইলে পরে অঙ্ক করতে গেলে প্যারা খেতে হবে আর কি। চল সামনে আগাই। এখানে আমরা একটু অন্তস্থ শক্তির পরিবর্তন আর সিস্টেম কর্তৃক কৃত কাজ, এই দুইটা নিয়ে আরো একটু কথাবার্তা বলতে চাই। সো প্রথমেই চলে যাব আমি হইল গিয়ে অন্তস্থ শক্তির পরিবর্তনে। আচ্ছা, কাহিনী হলো অন্তস্থ শক্তি, এই যে জিনিসটা ইন্টারনাল এনার্জি, এটা অ্যাকচুয়ালি কি কি কিসের কিসের সমষ্টি বলতে পারো? একটা গ্যাস যখন আমরা চিন্তা করতেছি, একটা থার্মোডাইনামিক সিস্টেম যখন চিন্তা করতেছি, সেই গ্যাসের যে অণুগুলো আছে তাদের নিজেদের কিছু এনার্জি আছে, লাইক এরা ছোটাছুটি করতেছে, কাইনেটিক এনার্জি। এরা একজন আরেকজনকে টানাটানি করতেছে, এদের মধ্যে কিছু একটা তোমার কনজারভেটিভ ফোর্স কাজ করে, তো এদের মধ্যে কিছু স্থিতি শক্তি আছে। এদের মধ্যে ভাইব্রেশনাল এনার্জি থাকতে পারে, এটা ভাইব্রেট করে, ভাইব্রেশনাল এনার্জি থাকতে পারে, আরো অনেক ধরনের হয়, কেমিক্যাল এনার্জি থাকতে পারে। সো এই যে অনেক ধরনের এনার্জি বলতেছি আমরা, একটা গ্যাস তুমি যখন কোনো একটা জায়গায় রাখতেছো, কোনো একটা সিস্টেমে, তার ভেতরে অণুগুলার বিভিন্ন ধরনের এনার্জি থাকে, ওই এনার্জি গুলার যে যোগফল বা সাম, সেটাকে আমরা বলতেছি হইলো গিয়ে অন্তস্থ শক্তি। মজার ব্যাপার হইলো, একটা রিয়েল গ্যাস বা রিয়েল সিস্টেম যদি হয়, তার অন্তস্থ শক্তির মান যে কত, এটা এখন পর্যন্ত আমরা পারফেক্টলি বলতে পারি না। বাট আমরা সবকিছুতে কথাবার্তা বলি কাকে নিয়ে বলতো? আদর্শ গ্যাস নিয়ে। যদি আমি একটা আদর্শ গ্যাসের সিস্টেম চিন্তা করি, আদর্শ গ্যাসের মধ্যে আমরা কনসিডার করব কেবলমাত্র দুই ধরনের এনার্জিকে। যদি আমি ধরে নিই আমার গ্যাস আদর্শ গ্যাস, তাইলে তার এই অন্তস্থ শক্তি ইউ এর মধ্যে আসবে বেসিক্যালি দুইটা জিনিস, একটা হলো পোটেনশিয়াল এনার্জি আর একটা কাইনেটিক এনার্জি, এর বাইরে আর কোনো ধরনের ইন্টারাকশন নাই। এবার মজার ব্যাপার হইলো, আমরা যখন গ্যাসের গতিতত্ত্ব পড়ছিলাম, ওখানে পড়ছি কি, যে গ্যাসের অণুগুলো অনেক ছোট ছোট, এরা ধাক্কাধাক্কি করে, ছোটাছুটি করে, কিন্তু এই গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, অর্থাৎ কোনো কনজারভেটিভ ফোর্স নেই। যদি না থাকে, তুমি একটু চিন্তা করো, কনজারভেটিভ ফোর্স নাই, একজন আরেকজনের আকর্ষণও করতেছে না, বিকর্ষণও করতেছে না, তাহলে আমার পোটেনশিয়াল এনার্জিটা আসবে কোত্থেকে? পোটেনশিয়াল এনার্জি কখন আসে? যখন কেউ একজন আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে এবং তার এগেইনস্টে হইলো গিয়ে তুমি কিছু কাজ করতেছো, তখন হইলো গিয়ে একটা পটেনশিয়াল এনার্জি জমা হতে পারে। স্প্রিং টান দিলে কি হয়, উল্টা দিকে সে ফোর্স দেয়, সো ওইখানে বিভব শক্তি জমা হচ্ছে। একটা কলম উপরে তুললাম, গ্র্যাভিটি টানতেছে, তার এগেইনস্টে গিয়ে কাজ করছি, পটেনশিয়াল এনার্জি জমা হয়েছে। সো এখানে কিন্তু এই ধরনের কেউ নাই। সো যেহেতু নাই, কোন ধরনের আকর্ষণ বিকর্ষণ না থাকায় ইপি সমান 0, কোন ধরনের আকর্ষণ বিকর্ষণ না থাকায় ইপি সমান 0, এবং দেয়ারফর যে কোনো একটা, যদি আমরা কি বলে তোমার আদর্শ গ্যাস কনসিডার করি, সেই আদর্শ গ্যাসের জন্য এই ই কি, যেটা কাইনেটিক এনার্জি, এটাকে আমরা কি লিখতে পারবো বলতো? F/2 NR, F/2 NRT, এটা মনে রাখলেই চলে। এবং এটা যদি তোমরা বুঝে যাও এখান থেকে, তাইলে আমরা আরো একটা জিনিসে চলে যেতে চাই। এই যে F/2 তে F যেটা লিখলাম, এটা কি জিনিস? এটা তো তোমাদের মনে থাকার কথা। F হইল গিয়ে স্বাধীনতার মাত্রা, F কে বলতেছি হইল স্বাধীনতার মাত্রা। তোমাদের মনে থাকারই কথা যে যদি এক পারমাণবিক গ্যাস হয়, মোটামুটি আমরা আদর্শ গ্যাসের জন্য সব হিসাব করতেছি, এক পারমাণবিক হইলে F equals to 3, দ্বিপারমাণবিক হইলে আমরা বলতেছি F is equal to 5, আর যদি বহু পারমাণবিক হয় তার দুইটা টাইপ হইতে পারে। সো দুইটা টাইপের জন্য আলাদা আলাদা দুইটা দাগ দেই।
বহুপারমাণবিক রৈখিক যদি হয়, রৈখিক আকৃতির হইলে তার জন্য F is equal to 5 দ্বিপারমাণবিকের মতো। আর যদি রৈখিক না হয়, নন লিনিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে F equals to 6। এখানে আমরা কোন ধরনের ভাইব্রেশনাল মোশন কনসিডার করি নাই, এগুলা কেবলমাত্র নেওয়া হয়েছে তোমার ওই যে আমরা যে লিনিয়ার মোশন আর রোটেশনাল মোশন যেগুলো আছে এগুলাকে জাস্ট কনসিডার করছি, মানে ট্রান্সলেশনাল মোশন আর হইলো গিয়ে রোটেশনাল মোশন কনসিডার করলে এই কয়েকটা হলো স্বাধীনতার মাত্রা পাওয়া যায়। এক পারমাণবিকে হয় 3টা, দ্বিপারমাণবিকে 5টা। বহু পারমাণবিক লিনিয়ার স্ট্রাকচারের যদি হয়, যেমন ধরো আমরা এখানে এক্সাম্পল দিয়ে রাখি একটু, তাহলে মনে থাকবে। সো যেমন এক্সাম্পল হইলো CO2, ঠিক আছে। আবার F is equal to 6 যেটা NH3 এর কথা যদি বলো, এক্সাম্পল কি বললাম, NH3। আর এগুলা তো মোটামুটি বুঝোই। এখানের এক্সাম্পল কি হবে বলতো, হাইড্রোজেন। আবার এক পারমাণবিক গ্যাস তোমরা জানোই, হিলিয়াম ধরতে পারো, এটা ধরলেও চলে। সো আই গেস এখান থেকে অন্তঃস্থ শক্তির পরিবর্তন তাইলে কিভাবে বাইর করবা সেটা বুঝা খুব একটা কঠিন কিছু না। অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ সমান তাইলে আমরা বলবো কি বলতো, F/2 NR ডেল্টা টি। আচ্ছা, এতটুকু খুব ভালো করে বুঝে গেলাম। সাথে আরো কিছু কথা অন্তঃস্থ শক্তি সম্পর্কে জানতে হয়। দেখো, এই অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কমলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে। মানে তোমার যদি হইলো গ্যাসের মুভমেন্ট বেড়ে যায়, অন্তঃস্থ শক্তি বেড়ে যাচ্ছে, মানে তাপমাত্রা বাড়তেছে। সো অন্তঃস্থ শক্তি বাড়া মানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, অন্তঃশক্তি কমে যাওয়া মানে তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। এবং এইখানে আরো একটা ব্যাপার, যে এই অন্তঃস্থ শক্তির যে পরিবর্তনটা হইতেছে এটা ডিপেন্ড করতেছে একমাত্র, দেখো F/2 NR এটুক থাকলো, টি এর লাস্ট মানটা কত আর টি এর ইনিশিয়াল মানটা কত। ভালো করে বুঝছো যে অন্তঃস্থ শক্তির যে পরিবর্তনটা হইতেছে সেটা ডিপেন্ড করতেছে টি এর ফার্স্ট মান, টি এর লাস্ট মান, এই দুইটার উপর। বা সহজে যদি বলি, সিস্টেম যখন প্রসেসটা শুরু করছিল তখন সে কোন স্থানাঙ্কে ছিল, শেষ করছে সময় কোন স্থানাঙ্কে শেষ করছে, এই দুইটা জিনিসের উপর। মাঝখানে কি হইছে দেখারও দরকার নেই। দেখার যেহেতু দরকার নাই, এই জন্য এই অন্তঃস্থ শক্তি যে জিনিসটা, ইহাকে আমরা বলে থাকি হইলো এটা একটা স্টেট ফাংশন। এই জন্য এই ধর্মের জন্য এটাকে আমরা বলে থাকি এটা একটা স্টেট ফাংশন, যে এটার পরিবর্তন যতটুকু হবে এটা ডিপেন্ড করবে তার ইনিশিয়াল আর ফাইনাল স্টেজের উপর। সো মাঝখানে যে প্রসেসেই যাও না কেন সব ক্ষেত্রে ডেল্টা ইউ এর মান কিন্তু সেম হবে, এটা ভালো করে মাথার মধ্যে গেঁথে রাখবা। আচ্ছা, এরপর চলে যাচ্ছে হইলো গিয়ে সিস্টেম কর্তৃক কৃত কাজে। সো সিস্টেম কর্তৃক কৃত কাজ যখন বাইর করবো, আমি তোমাদেরকে বলছিলাম যে একটু আগে আমরা সবকিছুতে সিলিন্ডার পিস্টন সিস্টেম চিন্তা করব। তাহলে আমি যদি এরকম একটা সিলিন্ডার পিস্টন সিস্টেম চিন্তা করি, ধরো এটা একটা সিলিন্ডার, তার উপরে একটা পিস্টন আছে। ওকে, এবার গ্যাসে কিছু পরিমাণ হিট দেওয়ার ফলে পিস্টনটা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো। পিস্টনটা উপরে উঠে কোথায় আসলো, আমি বললাম যে লেটস সে এই লেভেলে ছিল, এখান থেকে ধরে নাও এই অবস্থানে চলে আসছে। এবং আমি যদি অনেক বড় করে এক্সাজারেটেড একটা ছবি আঁকতেছি, এত বেশি পরিমাণ চেঞ্জ ধরতেছি না, আমরা খুব ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ চেঞ্জ ধরতেছি। মানে একটা খুব ক্ষুদ্র ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ হিট দিছি এবং তার ফলে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ একটা ভলিউমের চেঞ্জ হয়েছে। সো আমি ধরে নিলাম এরিয়াটা ফিক্সড রেখে জাস্ট এখানে dx পরিমাণ হইলো উপরে উঠছে। চিন্তা করো, এখানে যখন গ্যাস ছিল, এখানে তো কিছু না কিছু গ্যাস ছিল, পিস্টনটা আসলে উপরে উঠছে কেন? সহজ কথায় যদি বলি, গ্যাসের যে মলিকিউলস গুলো আছে এরা গিয়ে এখানে ফোর্স দিছে। তাহলে এই ফোর্সটা কি একটু চিন্তা করে দেখো তো, এখানে কিছু পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে না? তাহলে এই ফোর্স যেটা, এই ফোর্স F ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো, P ইনটু A। তাহলে P কি জিনিস? সহজে যদি বলি, P হইল গিয়ে গ্যাসের চাপ, এটা তো জানোই, পাত্রের দেয়ালে চাপ প্রয়োগ করে গ্যাসের চাপ। আর A যেটা, এটা হলো পিস্টনের ক্ষেত্রফল, পিস্টনের ক্ষেত্রফল। এইটুক বুঝে গেলে এবার তুমি চিন্তা করো, পিস্টনের ক্ষেত্রফল জানো,
তাহলে এই এফ বল দিয়ে এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করে যদি গ্যাসটা এটাকে ডিএক্স পরিমাণ উপরে তুলে থাকে, তাহলে আমি কি বলতে পারবো যে সিস্টেম কর্তৃকৃত কাজ ডাব্লিউ, আই মিন ডিএক্স অ্যামাউন্ট অফ টুলস তোমার ডিস্টেন্স যেহেতু কভার করছে, সো ডিডব্লিউ সমান আমি বলতে পারবো এফ ডিএক্স, একই ডিরেকশনে হয়েছে, সো এখানে কস থিটা আনার কিছু নাই আসলে। তো এটা যদি হয়ে থাকে, এফ কে আমরা একটু সরাই দিলে দেখো তো লিখতে পারতেছি ডিডব্লিউ সমান পি ইন্টু এ ইন্টু ডিএক্স। ভালো করে চিন্তা করো, ডিএক্স হইলো এই হাইটটা, এ হইলো গিয়ে সিলিন্ডার আই মিন পিস্টনের এরিয়াটা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না যে ডিডব্লিউ সমান চলে আসবে হলো পি ইন্টু ডিভি, এটা চলে আসবে পি ইন্টু ডিভি। তাইলে সিম্পলি ডিডব্লিউ সমান হয়ে যাচ্ছে পি ডিভি, এবং এটা মাথায় রেখো এটা কেবলমাত্র তোমার ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্টের জন্য। আর এই ডিসপ্লেসমেন্ট কিন্তু প্রক্রিয়া টু প্রক্রিয়া আলাদা আলাদা হইতে পারে। তাইলে আমি টোটাল কৃত কাজ কেমনে বলবো, তাহলে মোট কৃত কাজ যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে দেখানো উচিত, যে কোনো একটা প্রসেস যদি চালাই, একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট দিলাম 5 জুল 10 জুল, ডিডব্লিউ কিন্তু কখনো 5 জুল এনার্জির কারণে হবে না, ঠিক আছে? বা এই যে আমরা ডিভি বলতেছি, ডিভি কিন্তু খুব ছোট্ট, এটা ডিকিউ অ্যামাউন্ট অফ হিট দিলে হয়। আমরা বলতেছি ডিকিউ না, বেশি হিট দিচ্ছি, একটা ফুল প্রসেস রান করছি। সো ভালো করে এই জিনিসটা বুঝো, ডি দেওয়ার মানে হলো ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট, খুব ক্ষুদ্র দিলে কিভাবে চেঞ্জ হয় সেটা দেখতেছি, সিস্টেমটা কিভাবে রেসপন্স করে তার একটা ফাংশন জেনারেট করতেছি। বাট ফুল প্রসেসের জন্য আমার কিন্তু বড় বড় ভ্যালু ইউজ করতে হবে। সো ফুল প্রসেসের জন্য ইউজ করব সময়, আমরা মোটকৃত কাজ যখন বাইর করতে চাচ্ছি একটা সমগ্র প্রক্রিয়া শেষে, সো দ্যাট মোটকৃত কাজ W will be integral of PdV, এটা মাথায় রেখো আর কি, ঠিক আছে? যেটাকে চাইলে আমরা দেখো এখান থেকে দেখাইতেছি, যেটা যদি P ভার্সেস V এর একটা গ্রাফ প্লট করো, তাহলে সেই গ্রাফটা যাই হবে সেই গ্রাফের এরিয়া, ঠিক আছে? এই গ্রাফের সহজ কথায় বললে এরিয়া নিব, এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, এইটুকু এরিয়া, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান, এরিয়া ইকুয়ালস টু ওয়ার্ক, গুড। এবং V1 থেকে V2 পর্যন্ত নিলে ওইটুকের এরিয়াটা পেয়ে যাবে আর কি। মজার ব্যাপার কি, চিন্তা করো তো, গ্রাফের এরিয়া নিচ্ছ না, তাইলে সহজ কথায় চিন্তা করে দেখো যে একটু আগে আমরা স্টেট ফাংশন কাকে বলে শিখছিলাম, বাট এখানে এরকম একটা পিভি এরিয়া নিলাম, মানে সরি পিভি গ্রাফ নিলাম, এই পিভি গ্রাফের এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, এটা ধরো 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, এখন 1 থেকে 2-তে যাচ্ছি, তার মানে স্থানাঙ্কের চেঞ্জ হচ্ছে, রাইট? 1 থেকে 2-তে যেমনি যাই না কেন সব ক্ষেত্রে ডেল্টা ইউ কিন্তু কনস্ট্যান্ট, তার রিজন কি, এটা একটা স্টেট ফাংশন, খালি স্টেটের উপর ডিপেন্ড করে কোন স্টেট থেকে কোন স্টেটে গেছে। বাট তুমি চিন্তা করো 1 থেকে 2 এভাবে গেলে যে পরিমাণ কাজ হবে, যদি আমি এভাবে না গিয়ে লেটস সে এভাবে যাই, আমার কাজ কি সেম হবে? কিংবা ধরো এগুলা সব কয়টার বাইরে গিয়ে আমি বললাম যেভাবে যাব না, আমি যাব অ্যাকচুয়ালি এরকম এই রেড কালারে মার্ক করা ডিরেক্ট পাথে। সো 3 পথে কিন্তু কাজ সমান না, ডাব্লিউ 3টা পথের জন্য ডাব্লিউ ইজ নট সেম, ডাব্লিউ যেহেতু সেম না, সুতরাং ওয়ার্ক যেটা বলতেছি সিস্টেম কর্তৃকৃত কাজ, দ্যাট ইজ আ পাথ ফাংশন, এটা পাথের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা একটা পাথ ফাংশন। আই গেস এখান থেকে তোমার মোটামুটি ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ফার্স্ট ল সংক্রান্ত। অনেক কথাবার্তা বলে ফেলছি এগুলা নিয়ে, আমরা আরো কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, বাট সেগুলো পরে। আপাতত চলে যাই এখানে, রিয়েল গ্যাস ইজ চেঞ্জড স্লোলি স্টেট 1 টু স্টেট 2 ফ্রম হবে একটা, যাই হোক সমস্যা নাই। ডিউরিং দিস প্রসেস নো ওয়ার্ক ইজ ডান অন or by the gas, this process must be something, okay? So প্রথমে আমরা একটু ওয়ার্ক ডানের দুইটা কেসে যাইতে চাই, একটু তাইলে এখানেই কথাবার্তা বলে নেই যে ফর আইসোব্যারিক প্রসেস, ঠিক আছে? আইসোব্যারিক প্রসেসে যদি যাই, ওয়ার্ক ডান নিয়ে একটু কথা বলা দরকার। আইসোব্যারিক প্রসেসে পি কনস্ট্যান্ট, পি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ পি ডিভি ভি1 থেকে ভি2 পর্যন্ত, এবং এক্ষেত্রে তাইলে ডাব্লিউ যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু পিটাকে দেখো ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারতেছি, পিটা চেঞ্জ হয় না, এবং এটা তাইলে ফাইনালি থাকবে ভি2 মাইনাস ভি1, জাস্ট এটুকু মনে রাখলেই চলে। বা আমি এভাবে বলতে পারি যে দেয়ারফর ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। খুব ভালো কথা। পরেরটাতে যদি যাও,
for isochoric process. Isochoric process. So isochoric process মানে কি? ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, রাইট? সো v is constant. v কনস্ট্যান্ট থাকলে w সমান কি হয়ে যাবে? pdv এর ইন্টিগ্রাল। মাথায় রেখো যে কোনো প্রসেসের জন্য w সমান ইন্টিগ্রাল অফ pdv। এই জিনিসটা কেবলমাত্র কনস্ট্যান্ট প্রেসারে খাটে। এবার এই ম্যাথে আমি বলতেছি v কনস্ট্যান্ট, দ্যাট মিন্স dv সমান কত বলো তো? 0। অ্যাজ এ রেজাল্ট এটার ওয়ার্ক কত চলে আসবে? 0। তাহলে এই জিনিসটা মনে রাখাটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, যে তোমার কোন একটা আইসোকোরিক প্রসেসের টোটাল ওয়ার্ক ডান এটা হয়ে যাবে কিন্তু 0। সো যদি বলি আমরা স্টেট 1 থেকে 2 তে নিছি, ডিউরিং দিস প্রসেস নো ওয়ার্ক ইজ ডান, নো ওয়ার্ক ইজ ডান, তার মানে এটা অবশ্যই অবশ্যই একটা আইসোকোরিক প্রসেস যেখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে, যেখানে ভি কনস্ট্যান্ট। এবার তুমি তাকাও এদিকে, ডি হবে না, আইসোব্যারিক, অ্যাডায়াবেটিক, আইসোথার্মাল কোনোটাই না, আইসো ভলিউমেট্রিক। নামটা একটু জাস্ট প্যারাফ্রেজিং করে বা সোজা হিসাবে বলতে পারি, যেটা সিনোনিম ইউজ করে দিয়েছে। আমরা আইসোকোরিক প্রসেস বলি, এখানে বলতেছে আইসো ভলিউমেট্রিক প্রসেস। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই দুইটা জিনিস আবার একটু মনে রাখো কষ্ট করে। আমি দরকার হলে একটা বাক্স করে দিচ্ছি, বক্সে করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, বাসায় গিয়ে খেয়ে নিও, এরকম টাইপের আর কি। যাই হোক, এই দুইটা জিনিস কিন্তু থিওরিটিক্যাল আলোচনা, এগুলো মনে রাখাটা অনেক বেশি জরুরি, অতীব জরুরি অ্যাকচুয়ালি। সো এই দুইটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। চলে যাচ্ছি পরেরটাতে। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শোষণ করা, এর অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত? তাহলে আমরা একটু আগে শিখছি, দেখো এই যে ফুল প্রসেসের জন্য লিখলে ডি দিয়ে লিখবো না, মাথায় রাখবা। ফুল প্রসেসের জন্য লিখলে কখনো ডি দিয়ে লিখবো না, কারণ কোশ্চেন আসতে পারে কিউ এর আগে কেন ডেল্টা দিছি। কিউ কি? হিট ট্রান্সফার, রাইট? একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট জমা থাকে না কোথাও। সো কিউ বলতেই বোঝাচ্ছি হলো হিট ট্রান্সফার হয়েছে কতটুকু, পরিবর্তন, রাইট? সিস্টেম গ্রহণ করছে বা বর্জন করছে, পরিবর্তনটা কতটুকু, তাই জন্য ডেল্টা কিউ দিছি। ইজ ইকুয়াল টু অন্তঃস্থ শক্তির পরিবর্তন আর কৃত কাজ। তাহলে এখানে বসায় দাও, ডেল্টা কিউ সমান কত? 800 জুল তাপ শক্তি শোষণ করছে। কে করছে? সিস্টেম করছে। তাহলে সিস্টেম কিন্তু হিটটা গ্রহণ করলো, শোষণ করা মানে গ্রহণ করা। সো দিস উইল বি প্লাস 800 ইজ ইকুয়াল টু অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পাইল, সো প্লাস 500 প্লাস ডাব্লিউ। তাইলে কি বলতেছি আমরা? ডাব্লিউ সমান হবে 300 জুল। এবং যেহেতু পজিটিভ আছে তার মানে পরিবেশের উপর সম্পাদিত কাজ, পরিবেশের উপর বলতেছি, কে করছে তার মানে সিস্টেম দ্বারা, এটাও মনে রাখা জরুরি। সিস্টেম দ্বারা পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ ডাব্লিউ সমান 300 জুল। কই আছে? এই যে এ নাম্বারে আছে। সো এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? পরেরটা নেক্সট প্রবলেম, এটাতে বলতেছি কি, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে যে কাজ সম্পন্ন করে সেটা কতটুকু? তুমি প্রথম কথা চিন্তা করো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে ছিল, তাপমাত্রাটা 1 কেলভিন বাড়াইছো, তার মানে আমি এইটুকু ধরেই নিতে পারি এই জিনিসটাকে ফিক্সড রাখা হয়েছে। সো চাপ যেহেতু ফিক্সড, তার মানে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু বলতে পারো পি ডেল্টা ভি, বা সহজ ভাষায় যদি বলি এটাকে লেখা যাবে PV2 মাইনাস PV1। তার মানে এটা জানো তোমরা, NR T2 মাইনাস T1। সো এইটুকু যদি বুঝো, 1 ইন্টু আর এর ভ্যালু হলো 8.314, ডেল্টা টির ভ্যালু 1 কেলভিন, সো দ্যাট উইল বি 8.314 জুল। সো 8.314 জুল, এই যে এ নাম্বারে এক্স্যাক্টলি মান দিয়ে দিছে, এটা মনে রাখা আসলে খুব একটা কঠিন কিছু না। সো ওকে, চলে যাও পরেরটাতে। when 20 joule of work has been done on a gas, সো এইটা মাথায় রেখো, has been done on a gas, তার মানে সিস্টেমের উপরে কাজ করা হয়েছে। অন আর এগুলা প্রিপোজিশন তো বুঝো তাই না? সো এটা হলো সিস্টেমের উপর কাজ করা হয়েছে, উপর কাজ করা হয়েছে। সেটা যদি হয় আমরা বলতে পারবো যে তোমার W is equal to minus 20. 40 joule energy has been released, তাইলে has been released বলতেছে, তার মানে 40 joule energy মানে হিট এনার্জি। সো ডেল্টা কিউ is equal to minus 40.
কোশ্চেনে তোমার কাছে জানতে চাচ্ছে কি, জানতে চাচ্ছে ইফ দ্য ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস ওয়াজ 70 জুল, যেটা জীবনে জানা সম্ভব না আসলে, বাট ওরা বলতেছে জানে, ওকে দ্যাটস গুড। হোয়াট ইজ দ্য ফাইনাল ইন্টারনাল এনার্জি? সো প্রথমে আমরা একটু ডেল্টা ইউ বাইর করি। সো দ্য ডেল্টা ইউ উইল বি ডেল্টা কিউ মাইনাস ডাব্লিউ। ডেল্টা কিউ এর ভ্যালু কত বলতেছে আমাকে? -40, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে +20, সো দ্যাট উইল বি -20 জুল। তো ডেল্টা ইউ সমান আমি বলতে পারবো ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। সো ইউ ফাইনাল will be -20, u initial হলো 70, so that will be +70 joule. So u final is equal to basically 50 joule. So 50 joule কোথায়? এ নাম্বারটা এ হয়ে যাবে তাইলে আমাদের কারেক্ট আনসার। পারলাম এটা। পরেরটা দেখি একটু। বলতেছি চিত্রে কোন একটা তাপগতীয় ব্যবস্থাকে এবিসি, এসি আর এডিসি পথে এ থেকে সি বিন্দুতে নেওয়া হলো। ছবিটা একটু দেখো। এ থেকে সি তে গেছে, এ থেকে বি হয়ে সি তে গেছে, এ থেকে ডি হয়ে সি তে গেছে। এ ও সি বিন্দুতে ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তি যথাক্রমে 100 আর 600 জুল। তাহলে এ আর সি বিন্দুতে ব্যবস্থার শক্তি জানা আছে, এখানে চাপ দেওয়া আছে আর আয়তন লিটারে দেওয়া আছে। এসি পথে সম্পাদিত কাজের পরিমাণ বাইর করতে বলছে। এই যে আমার এ থেকে সি ডিরেক্ট যেটা পথ, এই পথে সম্পাদিত কাজ, তাহলে এটা কি হয় বলতো? এই যে এখানে যদি আমি একটু মার্ক করি, এই ট্রাপিজিয়ামটার এরিয়া না? সম্পাদিত কাজ মানে কি? পিভি গ্রাফের এরিয়া। তো ডিরেক্ট জাস্ট আমি এখান থেকে এরিয়াটা বের করে নিতে চাই। কৃত কাজ W is equal to হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, রাইট? একটা হলো 2 আর একটা হলো 6। সো 2 আর 6 যোগ করো, বাট একটু মাথায় রাখতে হবে 2 আর 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আছে একটা, এটা মনে রাখাটা জরুরি। সো ইন্টু 10 টু দি পাওয়ার 5, তার সাথে একটু চিন্তা করে দেখো 2 থেকে 6 এ গেছো, আর এর সাথে কি থাকে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, এটাও 2 থেকে 6 এ গেছে। ক্লিয়ার? এটাও 2 থেকে 6 এ গেছে। সো 2 থেকে 6 এ গেলে এখানে 1 2 3 4 আছে, রাইট? ডেল্টা ভি সমান 4 লিটার। সো 4 লিটার মানে আবার কি? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ঠিক আছে? 10 টু দি পাওয়ার -3 কেন দিলাম? মিটার কিউবের জন্য। তাহলে এটা যদি করি এখন কত আসে একটু চেক করে নেই ক্যালকুলেটর থেকে। 0.5 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আনসার চলে আসতেছে 1600 জুল। আনসার চলে আসছে 1600 জুল। গুড। তাহলে এটা পারলাম আমরা। আমরা চলে যাব তাইলে এটার পরে পরের কোশ্চেনটাতে। পরটা দেখি কি বলছে। বলতেছে যে কোন পথে সিস্টেম, যেহেতু মান দেওয়া আছে, তাহলে এই দুইটা থেকে এইটুক বুঝতেছি যে ডেল্টা ইউ যেটা প্রত্যেকটা প্রসেসের জন্যই সেম হবে, কারণ কোন পথে যাচ্ছ ম্যাটার করে না। দিন শেষে ম্যাটারই করে কোথা থেকে কোথায় যাচ্ছ। এ আর সি যেহেতু ফিক্সড, ইনিশিয়াল ফাইনাল যেহেতু ফিক্সড, ডেল্টা ইউ সমান হয়ে যাবে 600 মাইনাস 100, দ্যাট ইজ ইকুয়াল টু 500 জুল। সো এইটুক যদি বুঝি, এখান থেকে দেখো প্রথমে আমরা যেহেতু এসি পথের ক্যালকুলেশনটা করে ফেলছি, এটা একটু লিখে ফেলি। এসি পথে তোমার ডেল্টা কিউ বাইর করতে চাই। ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু, চিন্তা করে দেখো, ডেল্টা ইউ দ্যাট ইজ 500 প্লাস হয় 1600, সো ইকুয়ালস টু 6 5 11 2100 জুল। গুড। এরপর চলে যাচ্ছি আমরা এডিসি পথে। এডিসি পথে ডাব্লিউ এডিসি যখন বাইর করব, প্রথম কথা ইজ ইকুয়াল টু, এটা আসলে ডাব্লিউ এডি প্লাস ডাব্লিউ ডিসি। এবার তুমি একটু ভালো করে বুঝো। ডাব্লিউ এডি প্লাস বলতেছি ডাব্লিউ ডিসি। এই যে ডি থেকে সি যে পথটা, ডি থেকে সি তে পথে দেখো তো ভলিউমের কি কোনো চেঞ্জ হয়েছে? ভলিউম এক্স্যাক্টলি ফিক্সড আছে। সো ডি থেকে সি আসলে একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটা মাথায় রাখাটা জরুরি যে ডি থেকে সি তে ভি কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট থাকে। তাহলে ডি থেকে সি এর যে ডিসি প্রসেসটা, এই ডিসি প্রসেসে আমরা বলতেছি কি
তোমার ওয়ার্ক ডান 0। তাহলে এটাই যদি হয়, খালি WAD থাকতেছে। সো WAD মানে কি? এইটুক এরিয়া। ভালো করে দেখো, জাস্ট এইটুক এরিয়া। সো এইটুক এরিয়া মানে কি? এ থেকে ডি। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 ইন্টু এদিকে হইলো 4 আর কি। তাহলে হিসাব করে নিই একটু কত আসে। চলো, 2 ইন্টু এদিকে 2 ইন্টু ওইদিকে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে কত চলে আসতেছে একটু দেখো তো। 2 ইন্টু 4 ইন্টু 10 স্কোয়ার আসে কি 800 জুল। তাহলে এটা পেয়ে গেলাম 800 জুল। তাইলে তোমার ডেল্টা কিউ এডিসি যেটাকে বলতেছি, এটা ছিল এসি, এডিসি ইজ ইকুয়াল টু তোমার 500 প্লাস 800 ইজ ইকুয়াল টু 1300। যা হচ্ছে সেটা দেখে এমনিতেই বুঝার কথা, বাট সেই আলোচনায় পরে যাচ্ছি। এবার একটু এবিসি পথে যাই। তাহলে এবিসি পথে WABC সমান কি হবে? ওই যে WABC ইজ ইকুয়াল টু হবে WAB প্লাস WBC। সিমিলারলি সেম কারণেই দেখো একটু আগে যেটা বলছিলাম, WAB টাও কিন্তু 0, কারণ এটা একটা আইসোকোরিক প্রসেস। সো হ্যাভিং সেড দ্যাট, এখান থেকে WBC বাই করে ফেলো, 6 ইন্টু 4 হয়ে যাবে। 6 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2 আর কি। ঠিক আছে, 10 স্কোয়ার হবে, একবারে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 2400 জুল। ফাইনালি তাইলে বলতে পারবো ডেল কিউ ABC will be 500 plus 2400, তার মানে 2900 জুল। কাহিনী শেষ। ওকে, সো এইটাই যদি হয় ঘটনা, এখান থেকে এখন তুমি তাইলে একটু বোঝার চেষ্টা করো যে কোন ক্ষেত্রে তাইলে বেশি হইলো। এওসি বলতেছে কোনটাতে গৃহীত তাপের পরিমাণ বেশি। সো ডেল্টা কিউ ABC ইজ দ্য হাইয়েস্ট। ঠিক আছে, এটাই তো জানতে চাইছে। এখন এটা অঙ্ক না করেও বলা যেত ডেল্টা ইউ সবার জন্য 0, সরি 0 না 500, এটা ফিক্সড। তুমি চিন্তা করো, এই যে তিনটা লাইন, তার মধ্যে এবিসিটা সবার উপর দিয়ে গেছে, সো এরিয়া এটার নিচে সব থেকে বেশি হবে। এসি হইলো মাঝখান দিয়ে গেছে, সো এটার নিচে এরিয়া হবে মাঝারি লেভেলের। সব থেকে নিচ দিয়ে গেছে এডিসি, সো এটার জন্য এরিয়া হবে সব থেকে কম। সো আলটিমেটলি এরিয়া মানে কৃতকাজ, সো কৃতকাজের মান এডিসি তে সব থেকে কম, এসি তে হলো মাঝারি, এবিসি তে সব থেকে বেশি। যেহেতু ডেল্টা ইউ ফিক্সড, যার জন্য কাজ বেশি হবে তার জন্যই গৃহীত তাপ বেশি। এমসিকিউ তে আসলে কিন্তু এমনিই দিয়ে দেওয়া যেত, অত অঙ্ক টঙ্ক করারই কোনো দরকার ছিল না। যাই হোক, সো পরেরটা, একটা সিস্টেমের উপর 200 জুল তাপ প্রয়োগ করা হলে 10 প্যাসকেল চাপে সিস্টেমটার আয়তন 20 মিটার কিউব থেকে 28 মিটার কিউব হয়। অন্তস্থ শক্তির পরিবর্তন কত? তাহলে আয়তনের চেঞ্জ দেওয়া আছে, বলেই দিছি এই যে চাপটা এটা ফিক্সড রাখা হয়েছে, রাইট? এটা তাইলে ফিক্সড আছে। সো ফিক্সড মানে কি? সমচাপ প্রক্রিয়া। ডাব্লিউ সমান আমরা বলতে পারবো পি ডেল্টা ভি, বসায় দাও। পি হইলো 10 প্যাসকেল আর ভি হইলো গিয়ে আই মিন ডেল্টা ভি 28 মাইনাস 20, so that will be basically 10 into 8 or 80 জুল। খুব ভালো কথা। এবার বলতেছে 200 জুল তাপ প্রয়োগ করা হয়েছে। সো প্রয়োগ করা মানে কি? সিস্টেম গ্রহণ করছে, রাইট? সিস্টেম গ্রহণ করছে। সো ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। সো জানতেই চাচ্ছে তোমার কাছে হলো অন্তস্থ শক্তির পরিবর্তন। দিছে কত? 200 জুল মাইনাস কাজ করে ফেলছে হলো 80 জুল। সো অন্তস্থ শক্তির পরিবর্তন 120 জুল। কাহিনী শেষ। ক্লিয়ার? ওকে, এটা হয়ে গেলে এবার আমরা চলে যাব পরেরটাতে। এটাতে বলতেছি একটি ডায়াটমিক গ্যাস। ডায়াটমিক গ্যাস এর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করতে স্থির চাপে 70 জুল তাপ শক্তি লাগে। একই কাজটি স্থির আয়তনে করতে কি পরিমাণ তাপ শক্তি লাগবে? খুবই ট্রিকি একটা প্রবলেম। তো আমি সিপি সংক্রান্ত আলোচনায় পরে যাব, বাট তোমাদের এটা জানা থাকার কথা যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নামে একটা জিনিস আছে। সিপি ইজ ইকুয়াল টু আমরা এরকম কিছু একটা বলি, ডেল কিউ ডিভাইডেড বাই এন ডেল্টা টি। সো আলটিমেটলি
ডেল্টা কিউ এট কনস্ট্যান্ট প্রেসার ইজ ইকুয়াল টু এন সিপি ডেল টি। আর আরেকটা কোশ্চেন আছে তোমার, কি জানি বলছে, যে স্থির আয়তনে, ঠিক আছে, স্থির আয়তনে এভাবে ডিফাইন করি, আমি পরে আবার যখন এই লেকচার আসবে তখন এটাতে ফেরত যাব আবার। স্থির আয়তনে সিভি, এই জিনিস আমরা পড়ছি অনেকেই, সিভি ইজ ইকুয়াল টু আমরা বলি কি ডেল্টা কিউ এট কনস্ট্যান্ট ভলিউম ডিভাইডেড বাই এন ডেল্টা টি। সো আলটিমেটলি দেখো ডেল্টা কিউ এট কনস্ট্যান্ট ভলিউম এটা চলে আসে এন সিভি ডেল্টা টি। তাহলে এই যে দুইটা ইকুয়েশন পাইলাম, এখান থেকে আমরা এখন কি করতে পারি, আমরা লিখতে পারি যে ডেল্টা কিউ, আমার তো এটাই জানতে চাইছে তাপ শক্তি স্থির আয়তনে করতে কত লাগবে, ভি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ পি, আই মিন ডিভাইডেড বাই ডেল্টা কিউ পি ইজ ইকুয়াল টু, এই জায়গায় চলে আসবে তাহলে এন সিভি ডেল্টা টি, আর এটা চলে আসবে এন সিপি ডেল্টা টি, রাইট? এই তো, তাই না? তাহলে এখান থেকে একটু চিন্তা করো, উপরেরটার মান জানি না, বাট সমচাপে করতে, স্থির চাপে করতে কতটুকু লাগে, 70 জুল লাগে। দিস ইজ 70 জুল। এন ডেল্টি কাটা চলে যায় না? একটু চিন্তা করে দেখো, এটা হলো গিয়ে আমি লিখতে পারতেছি সিভি বাই সিপি, তাহলে এটাকে লিখতে পারতেছি সিভি বাই সিপি। এখান থেকে যদি ট্রাই করি আমরা, দেখো তো এটা লেখা যায় না যে ডেল্টা কিউ ভি ইজ ইকুয়াল টু 1 বাই গামা ইন্টু 70, যায় না লেখা? আচ্ছা, কি জিনিস মনে আছে তো, গামা, গামা কিন্তু ছিল সিপি আর সিভির রেশিও, যদিও এগুলা নিয়ে পরে আলোচনা করব, বাট আপাতত এই অঙ্কটার জন্য আর কি ইউজ করতেছি। যাই হোক, পরবর্তীতে তাইলে আমরা যাই 70 ডিভাইডেড বাই গামার ভ্যালু 1.4 ডায়াটমিক গ্যাসের জন্য। ডায়াটমিক গ্যাসের জন্য গামার মান কত আসে জানি, 1.4 আসে। সো 1.4 দিয়ে ভাগ দিয়ে দাও, অঙ্ক শেষ। কত চলে আসতেছে, 70 ডিভাইডেড বাই 1.4, সো দ্যাট ইজ 50 জুল। ঠিক আছে, এটা হয়ে যাবে 50 জুল। দ্যাট ইজ ইউর অ্যান্সার। খুব একটা কঠিন কিছু না, সহজ জিনিস, আশা করি এটা ইজিলি বুঝতেও পারছো। জাস্ট তোমার দরকার হইলো গিয়ে এখান থেকে এইটা জানা আর তার সাথে এটা জানা, এই দুটো জিনিস যদি তোমার জানা থাকে তোমার কিন্তু কোনো ধরনের কষ্ট হবে না এটা করতে। আচ্ছা, সো এরপরে চলে যাব আমরা আমাদের টাইপ 3 তে, যেখানে আমরা কথাবার্তা বলবো হলো যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর নিয়ে। তো খুব একটা কঠিন কিছু না, এখান থেকে যে অঙ্ক খুব বেশি আসছে তাও না, এবং সবথেকে বড় কথা আইডিয়া খুব সিম্পল। সো এই জায়গায় ফর্মুলা 1 নাম্বার যেটা লাগতেছে, যে বিভব শক্তির, সরি, গতি শক্তির যে পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা হলো গিয়ে হিট হিসাবে গ্রহণ করছে, আর নিচে আরেকটা দিচ্ছি যেটা, যে বিভব শক্তির যে পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা হলো গিয়ে গতি শক্তিতে কনভার্ট হয়েছে। মোদ্দা কথা আমি যেটা বলতেছি, টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকে, সাথে আরো কিছু ব্যাপার স্যাপার আসে। যে ধরো তোমার হয়তো শক্তির একটা পার্সেন্টেজ খরচ হইতেছে, ঠিক আছে, সো সেক্ষেত্রে কিন্তু কতটুকু গলতেছে সেটা হিসাব করতে হবে, শক্তি অপচয় হইতে পারে, সেগুলা নিয়ে আমাদের কিছু অঙ্ক আসতে পারে। যেমন ধরো আমি বললাম যে 80% যদি কাজে লাগে, হারানো গতি শক্তির, আমি জাস্ট এটা বললাম যে হারানো গতি শক্তির বা বিভব শক্তির, হোয়াট এভার ইট ইজ, ইপি এর, ইপি বা ইকে এর 80% কাজে লাগলে আমরা তখন জিনিসটাকে কিভাবে বলবো, যে হাফ ইন্টু এমভি স্কোয়ার, এর সাথে গুণ করে দিব হলো 0.8, এর সাথে থাকবে 0.8, সো এইটুক কাজে লাগছে ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। ওকে, বা এই যে এখানে বলবো এম জি এইচ, এটার হইলো গিয়ে 0.8 গুণ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। বাট আরো কিছু অঙ্ক আসে, যেমন ধরো আমরা বলি বরফ গলে গেছে, সো ধরো 10% অফ বরফ যদি গলে, বরফ গলে, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে তখন কিন্তু আর এম এস ডেল্টা থিটা কাজ করতেছে না, তখন কিন্তু ওই যে এম ইন্টু এল এফ দিব আমরা। মাথায় রাখতে হবে এই এমটা হলো গলে যাওয়া ভর, তাহলে এটা হবে এম প্রাইম এল এফ, সো এটা হবে হলো গিয়ে কিউ এর মান, সরি এম প্রাইম এল এফ, সো দ্যাট ইজ বেসিক্যালি কিউ এর মান, এবং এম প্রাইম সমান তাইলে হবে 0.1 টাইমস অফ টোটাল এম
তার সাথে গুণ হবে এলএফ। যদি মনে না থেকে থাকে এই বরফের এলএফটা একটু মুখস্থ রাখতে হয়। এলএফ অফ আইস ইজ ইকুয়াল টু 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। 1 কেজি বরফকে গলাইতে কি পরিমাণ হিট লাগে, এটাই হলো গিয়ে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এখানে বাষ্পীভবনের যে টেম্পারেচারটা, সুপ্ত তাপ যেটাকে বলতে, তাই না? এটাকে কি বলা হয়? এটাকে বলি আপেক্ষিক সুপ্ত তাপ, লেটেন্ট হিট। আচ্ছা, তো চলেন সলিউশনটা করে ফেলি। একটু অঙ্ক আছে এখানে। ফ্রম হোয়াট হাইট আ পিস অফ আইস ইজ allowed টু ফল ডিউ টু দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি সো দ্যাট 10% অফ দ্য আইস 10% of the ice will be melted by the heat produced. Consider that all the mechanical energy has been converted into heat. So কোনো লস নাই, বাট 10% হলো গিয়ে তোমার মেল্ট হয়েছে। তার মানে আমি একটু বুঝতেছি যে mgh যেটা এই পরিমাণ এনার্জি হারাইছে পুরাটাই হিটে কনভার্ট হয়েছে, এবং সেটা দিয়ে 0.1 m ইন্টু 3.36 10⁵ গলছে। তাইলে এখান থেকে একটু চিন্তা করো তো, এই ম্যাথে কাটা চলে যাচ্ছে, এমটা কতটুকু ম্যাটারই করতেছে না। এইচটা তাইলে কত হয়ে যাচ্ছে? এই যে 3.36 ইন্টু 10⁴ হয়ে যাচ্ছে, আর নিচে ভাগ যাচ্ছে 9.8 দিয়ে। তাহলে একটু হিসাব করে ফেলি ক্যালকুলেটরে কত আসে। 3.36 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 9.8, সো অলমোস্ট 3428। সো 3.428 বা 3.43 ইন্টু 10³ মিটার। ওকে, 3.4 ইন্টু 10³ মিটার। যদি না ভুল করে থাকি তাইলে এইটা হইলো গিয়ে তোমার আনসার আসার কথা, বাট 10% অফ দ্য আইস মেল্ট করছে বলতেছে। আরেকবার চেক করে নেই। 3.36 10⁵.1 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাইলে 10⁴ হয়ে যাবে। নিচে 9.8 দিয়ে ডিভাইড করতেছি, সো 3488 আসতেছে। সো 3.43 ইন্টু 10³ মিটারই হওয়া উচিত। এখানে 10⁴ মিটার দিছে। আই ডোন্ট থিঙ্ক এই অঙ্কে আমরা কোনো ভুল করছি আর কি। আচ্ছা, তাইলে এইটুক যদি বুঝি, আমরা চলে যাব হইলো গিয়ে পরের প্রবলেম। আচ্ছা, পরেরটাতে কি বলতেছে? একটা জলপ্রপাত 900 মিটার উঁচু যদি ধরা হয়, পতিত পানির গতিশক্তির অর্ধেক তাপে রূপান্তরিত হয়। তাইলে গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়। তাহলে এইটুক হইলে বলতেছে তাপমাত্রা বৃদ্ধি কত হবে। তাহলে চিন্তা করো, হাফ mv² যতটুকু আছে তার 50% হইলো গিয়ে তোমার হিটে কনভার্ট হচ্ছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু ms ডেল্টা থিটা, রাইট? এটাই তো, তাই না? সো এম কাটা চলে যাচ্ছে। তোমার কাছে উচ্চতা যেহেতু দিছে, আচ্ছা উচ্চতা দিলে আমি এখানে তাইলে উচ্চতাটাকে সরায় জাস্ট বিভব শক্তিতে কনভার্ট করে দিই। এটা তো বুঝোই, এই mgh টা আসলে হাফ mv² এর সমান। উপরে যেটা mgh, নিচে নামলে সেটাই হাফ mv² হয়ে যাবে। হাফ mv² হবে নিচে, আর এটা হবে উপরে। মান তো সেম। ওকে, সো টোটাল মানটা যেহেতু সেম থাকতেছে, এটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। তাহলে এখান থেকে কাটা চলে যায়, আমার জাস্ট থাকতেছে 900 মিটার ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 9.8 ইন্টু 900 মিটার ইন্টু 0.5 ডিভাইডেড বাই 4200। 4200 কি বলতো? পানির যে আপেক্ষিক তাপ, তাই না? তাহলে এটা একটু দেখি। 9.8 ইন্টু 900 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 4200, আনসার কত আসতেছে? 1.05 ডিগ্রি সেলসিয়াস। 1.05 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো 1.05 ডিগ্রি সেলসিয়াস কই, এই যে ডি নাম্বার যেটা আছে এটা হবে তাহলে আমাদের কারেক্ট আনসার। দেখো ওইখানে 1 কিন্তু খুব কাছাকাছি, বাট তোমার এক্সাক্ট আনসার আসছে, এবং এটাতে আর কোনো ডিজিট নাই, 1.05 এই শেষ। সো এক্সাক্ট আনসার দেওয়াটা ভালো। হ্যাঁ, a 750 kg car moving at 23 meter per second breaks to a stop. The brakes contain about 15 kg of iron which absorbs the energy. What is the increase in temperature of the brakes? তাইলে ওই যে ব্যাপারটা, যে আমরা ধরেই নিচ্ছি এখানে যে পরিমাণ গাড়ির গতি শক্তি ছিল সেটা পুরাটা ব্রেক এর হিট এনার্জিতে কনভার্ট হয়েছে, এবং হিটটা সে গ্রহণ করায় তার টেম্পারেচার বেড়ে গেছে। এখন আমরা জানতে চাইতেছি টেম্পারেচার ইনক্রিজ হয়েছে কতটুকু। সো হাফ ইন্টু এম অফ কার
ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার এই সেমটাই আয়রন গ্রহণ করছে, সো এম অফ আয়রন এস ইন্টু ডেল্টা থিটা। সো জাস্ট মান বসায় দাও, ডেল্টা থিটা সমান চলে আসবে হাফ ইন্টু 750 ইন্টু 23 স্কোয়ার ডিভাইডেড বাই 15 কেজি অফ আয়রন, রাইট, ইন্টু তার হইলো 450 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস যেহেতু দেওয়া আছে, তাহলে হিসাব করে ফেলো এবার 0.5 ইন্টু 750 ইন্টু 23 স্কোয়ার ডিভাইডেড বাই 15 ইন্টু 450 কত আসতেছে 29.39 ডিগ্রি সেলসিয়াস। 29.39 কই আছে, ওই যে এটাই আর কি 29.40, এটা হয়ে যাবে তাহলে আমাদের আনসার। ক্লিয়ার? ওকে, সো এরপরটা, একটি জলপ্রপাতে 100 মিটার উপর হতে পানি নিচে পতিত হয়, উপরে ও নিচে পানির তাপমাত্রার পার্থক্য কত? তাহলে একবারে হিসাব করি, ডেল্টা থিটা, এম তো বাদ চলে যাবে, হাইট দেওয়া আছে, তাহলে উপরে হবে জিএইচ আর নিচে হবে তোমার এস, এম এম কাটা চলে যায়, জিএইচ কত, জি হইল 9.8, এইচ এর ভ্যালু 100 মিটার, আর সাথে বলছে কি এটা 4.2 জুল পার ক্যালোরি বলছে। আমার এটা নিয়ে তো মাথা হিসাব করলাম না, জে তে আমি কেন হিসাব করব, জে এর মান আমার লাগে না, সো জে নিয়ে হিসাব নিকাশ করবো না, জাস্ট এস দিয়ে দিব, এটা হবে 4200। ঠিক আছে, ওকে, সো এটা যদি 4200 হয় কত ডিগ্রি সেলসিয়াস বাড়ে, আমি জাস্ট একটু হিসাব করলেই চলতেছে, কত আসবে 9.8 ইন্টু 100 ডিভাইডেড বাই 4200 কত আসতেছে 0.23 0.23 ডিগ্রি সেলসিয়াস, 0.234 ডিগ্রি সেলসিয়াস। এই যে ডিগ্রি সেলসিয়াস একটু দেখো, এখানে ফারেনহাইট দেওয়া আছে, এটা একটা ট্র্যাপ, সো ট্র্যাপে পা দেওয়া যাবে না। ঠিক আছে, আমি মাঝে মধ্যে চেষ্টা করি তোমাদেরকে ট্র্যাপ গুলো দেখায় দেওয়ার, পরীক্ষার হলে যাতে আর কি একটু কনসার্ন থাকতে পারো যে এই ট্র্যাপ গুলা কিন্তু খুব একটা অদ্ভুত কিছু না। সো পরেরটা, একখণ্ড বরফ উপর হতে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফখণ্ডটির 1/4 গলে গেল। আচ্ছা, পতন শক্তির 50% হলো তাপে রূপান্তরিত হয়েছে, 1/4 গলে গেল, বরফখণ্ডটি কত উচ্চতা থেকে পতিত হয়েছিল আর সুপ্ত তাপ দেওয়া আছে। তাইলে এমজিএইচ যেটা ছিল সেটার হইলো 50% তোমার তাপে রূপান্তরিত হয়েছে, সো এমজিএইচ এর 50% কনভার্ট হয়েছে, সেই হিটটাকে গ্রহণ করছে কি বরফটা, ফলে সে গলে গেছে, এবং বলতেছে কি 1/4 বরফ গলছে। খুব ভালো কথা, তার মানে 1/4 অফ এম ইন্টু এলএফ, সো এম এম কাটা চলে যাচ্ছে, আমার থাকতেছে 0.5 ইন্টু 9.8 ইন্টু এইচ is equal to 3.36 into 10 to the power 5 divided by তোমার 4, হিসাব করে ফেলি একটু এইচ কত আসে, তাহলে 3.36 into 10 to the power 5 divided by 4 into 0.5 into 9.8, 17142.85, তাহলে এইচ সমান চলে আসতেছে তোমার 17142.85 মিটার। হিউজ হাইট, হিউজ। সো মানে এটা বেশ প্যারাদায়ক জিনিস। যাই হোক, এখানে হলো গিয়ে বরফ গলনের সুপ্ত তাপ দিয়ে দিছে দেখো 80,000 ক্যালোরি পার কেজি। সো এখানে একটু মাথায় রেখো যে এই যে এলএফ যেটা, এটা কিন্তু তোমার 80,000 ইন্টু তোমার করে দিতে হবে কত বলতো 4.2, তাইলে কত আসে দেখি একটু, 80,000 ইন্টু 4.2, ওকে, ইন্টু 4.2, তাহলে এটা আসতেছে 3,36,000। দেখো আমি যেটা মুখস্থ বসায় দিছি, ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। ব্যাপারটাকে আশা করি বুঝাইতে পারছি যে মানে তুমি চাইলে এটা হিসাব করে দেখাইতে পারো, চাইলে মুখস্থ বসাইতে পারো, একই জিনিস। ঠিক আছে, এই আর কি। আর এটা ক্যালোরিতে দেওয়া আছে, জুল পার ক্যালোরি দিয়ে গুণ করলে ক্যালোরি আর পার ক্যালোরি কাটা গিয়ে খালি জুল পার কেজি থাকবে, ইউনিট তো বোঝার কথা। সো আশা করি এই প্রবলেম ক্লিয়ারলি বুঝতে পারছি। পরের অঙ্কটা দেখো একটু, এম ভরের একটি সীসার গুলি একটি গাছের দিকে ছোড়া হলো, গাছের ঢোকার অপর পাশে বের হওয়ার সময় গুলিটির বেগ যথাক্রমে
500 মিটার পার সেকেন্ড 300 মিটার পার সেকেন্ড, তাহলে কি হয়েছে, কিছু পরিমাণ গতিশক্তি কিন্তু কমে গেছে, রাইট? আমরা বলতেছি হারানো শক্তির 50% তাপ শক্তির রূপে জমা হয়েছে ধরে গুলির তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে, তার মানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কিছু পরিমাণ গতিশক্তির পার্থক্য, তার 50%, আর 50% তাপ শক্তিতে কনভার্ট হলে দ্যাট উইল বি ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। এবার তুমি হিসাব করো 0.5 ইন্টু হাফ ইন্টু 500 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার, 300 স্কোয়ার ইজ ইকুয়াল টু এস এর ভ্যালু হইলো কত বলতেছে, এই যে সীসার আপেক্ষিক তাপ 0.031, তার মানে কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। 1 কিলো ক্যালোরি, তাইলে আমি জাস্ট এখান থেকে হিসাব করে নিই 0.031 এস ইজ ইকুয়াল টু 0.031 কিলো ক্যালোরি আছে, আর এখানে হলো গিয়ে কিলোজুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াসে আছে। আমি জাস্ট এই 1 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াসকে গুণ করে দিব হইলো গিয়ে ওই যে ওখানে 4.184 দিয়ে, 4.184 দিয়ে গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে জুল, আই মিন কিলোজুল, অ্যাকচুয়ালি কিলোজুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে কত আসতেছে 0.031 ইন্টু 4.184 ইন্টু তোমার 1000, একবারে লিখে দিলাম, সরি 129.704, 129.704 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এবার এই ভ্যালুটুক যদি বসায় দিই এখান থেকে, তাইলে আমার এম তো কাটা চলে যায়, এটা চলে আসবে 129.704, আর তার সাথে যে এম কাটা চলে গেছিল এটা তো হিসাবে আননি, লাগবে হলো গিয়ে তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা থিটার মানটা। এই যে ক্যালকুলেশন করে ফেল, কাজ শেষ। বাম পাশে থাকবে 0.5 ইন্টু 0.5 ইন্টু 500 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার, 500 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার। ওকে, নিচে চলে আসবে 129.704, তাহলে কত আসতেছে আনসার 308 ডেল্টা থিটা, ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু তোমার হয়ে যাবে হলো 308.39, 308.39 ডিগ্রি সেলসিয়াস, যদি না ভুল করে থাকি আর কি। হিসাব নিকাশ আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক আছে, এদিকেও খুব একটা ভুল টুল হয়েছে বলে মনে পড়তেছে না। সো ইয়া, এটাই আনসার হওয়া উচিত। স্টিল আমি আরেকবার জাস্ট ক্রস চেক করে নিই, এদিকে 0.031 ইন্টু 4.184 ইন্টু 10 কিউব, হ্যাঁ ঠিক আছে, সেম আনসার আসতেছে, একেবারে এক্স্যাক্টলি সেম আনসার। সো এই অঙ্কটা হয়ে গেলে আমাদের এই লেকচার এখানে শেষ হয়ে যাচ্ছে। অনেকগুলো অঙ্ক করছি এবং একই সাথে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে অনেক ইন ডিটেইল কথাবার্তা বলছি। একটা ছোট্ট জিনিসের অঙ্ক করছি কিন্তু বলছি থিওরি পরে পড়াবো, সেটা হলো সিপি আর সিভি, এবং সিপি সিভির এই আলোচনাগুলো পরবর্তীতে আমাদের কিন্তু আসবে, আলাদা টাইপ হিসাবে আছে, তোমরা প্রথম লেকচারে দেখছো। সো একটু ধৈর্য ধরে ওয়েট করো। আর এগুলো তো মোটামুটি একবার দুইবার তো পড়ছোই, সো আশা করি বুঝতে খুব একটা সমস্যা হয়নি। যা যা পড়াইলাম সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, এবং আশা করি এই লেকচারে যা যা থিওরি পড়াইলাম স্পেশালি সেই জিনিসগুলো তোমাদের জীবনে খুব কাজে আসবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, দেখা হবে পরের লেকচারে আবার, ততক্ষণের জন্য টাটা।